নেহার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। ওকে ঘিরে বাড়ির সব লোক দাঁড়িয়ে আছে। নেহা সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করতে যাবে এখানে সে কিভাবে এলো, কিন্তু নেহা কিছু জিজ্ঞাসা করার আগেই নেহার মা বলল, কি হয়েছে তোর? হঠাৎ করেই তুই তোর ছোট চাচাদের বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি। নেহা কিছু বলে না, চোখটা সে বন্ধ করে। চোখের সামনে ভাসতে থাকে কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনা। বুকটা তার ধক করে ওঠে। চোখের সামনে ভাসতে থাকে মুজিবের রক্তাক্ত লাশ, আরাফ আর সোহাগের মুখটা। সেই সাথে কল্পনায় বিরাজিত হতে থাকে অচেনা সেই লম্বা টুপিওয়ালা লোকটার কথা। কেমন যেন কাঁপুনি দিয়ে উঠল সব। কেন সে আমাকে বাঁচালো? নাকি আরবদের সাথে আগেই তার শত্রুতা ছিল? কেউ? নেহা এক মনে কথাগুলো ভেবেই চলেছে, কিন্তু কোনো উত্তর সে পায়নি। রাফিন মাথা নিচু করে বসে আছে। ওর সামনে বসে আছে পুলিশ কমিশনার ও আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা। পুলিশ কমিশনার সুবীর ঘোষ রাফিনের ব্যান্ডেজ মিশ্রিত শরীরের দিকে তাকিয়ে বলল, তোমাকে এসব কারা করেছে? রাফিন কোনো কথার উত্তর দেয় না। ওর মনে কেবল ডেঞ্জার বয়েজ গ্যাং নিয়ে নানা রকম কথা ভেবে চলেছে। তাই রাফিন বিষণ্ণ মুখ নিয়ে সবার উদ্দেশ্যে বলে, স্যার আমি জানি না, গাড়ি নিয়ে আসছিলাম, হঠাৎ ওরা রাস্তায় আমাদের দাঁড় করায়। ওদের মুখ আমি চিনি না, কারণ সবার মুখ কাপড়ে ঢাকা ছিল। আমি নামতেই ওদের মধ্যে কেউ এসে আমার মাথায় জোরে আঘাত করে। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর যখন জ্ঞান ফেরে তখন একটা জঙ্গলের মধ্যে নিজেকে হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখি। তাহলে তুমি বেঁচে ফিরলে কিভাবে? কমিশনার স্যারের কথাতে এবার রাফিন চুপ হয়ে গেল। কি বলবে সে খুঁজে পাচ্ছে না। সে কি বলে দেবে কারা তাকে বাঁচিয়েছে? যদি বলে তাহলে পুরো কেসটা কেমন যেন গুলিয়ে যাবে। রাফিন চুপ করে বসে রইল। কি হলো মিস্টার রাফিন, কিছু বলছো না যে? আসলে স্যার আমি নিজেও জানি না কিভাবে কি হয়েছে। ওরা আমাকে মারতে যাবে তখনই পিছন থেকে আমাকে আবার কে যেন মাথায় জোরে বাড়ি দেয়। আমি ওখানেই জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি আমি মেইন রাস্তায়, মানে আমার জিপের কাছে পড়ে আছি। ফোন বের করে হাবিলদারকে ডেকে হসপিটালে যাই। আমিও কিছুই বুঝতে পারছি না স্যার, কিভাবে যে কি হলো। আমিও সেসব কাল রাত থেকেই ভেবে চলেছি, বাট এর উত্তর আমি জানবই। তাহলে এটা নিয়ে আপাতত তোমার কেস। কে তোমাকে আক্রমণ করেছে সব তথ্য তোমার খুঁজে বের করতে হবে। তারপর কিভাবে সেখান থেকে চলে এসেছো সুস্থ শরীরে সেভাবেই তোমার খোঁজার দায়িত্ব এখন। ওকে স্যার। ঠিক আছে, আপাতত রেস্ট নাও, আমরা আসছি। সবাই চলে গেল। রাফিন একটু উঠে দাঁড়ালো। রাফিনের এতক্ষণ সব বানিয়ে গল্প বলাটা সবাই বিশ্বাস করবে রাফিন তা ভাবেনি। তবে সে জানে তাকে কারা হামলা করেছিল, এটাও জানে তাকে কারা বাঁচিয়েছে। কিন্তু সে কমিশনারদের কাছে কিছুই বলেনি। কেন বলেনি তার কারণ রাফিন এখনও নিজেও জানে না। সবটা কেমন যেন রহস্য রহস্য লাগছে। বারবার মনে পড়ছে ডেঞ্জার বয়েজ গ্যাংয়ের কথা বলা। কিন্তু আমাকেই কেন তারা বাঁচালো? পুলিশের সাথে তো মহাশত্রুতা ওই গ্যাংয়ের। তাহলে আমাকে কেন তারা বাঁচাবে? এখানেই তো আমাকে আর ওদেরকে মেরে ফেলতো। তাহলে কি কোনো সম্পর্ক আছে আমার আর ওদের সাথে? না না, কেসটা যত সহজ ভাবছি ততই যেন কিছু প্রশ্ন মাথায় এসে কেসটা পুরোপুরিভাবে কঠিন করে দিচ্ছে। বারবার মনে পড়ছে ডেঞ্জার বয়েজ গ্যাংয়ের বলা কথাগুলো। নিলয় ব্যালকনিতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। রিশাদ বাড়িতে ছিল না বলে সে সিগারেট খাচ্ছিল, কিন্তু হুট করে রিশাদ চলে আসবে নিলয় বুঝতেই পারেনি। নিলয় চল, আদনান সাহেব ডেকেছে। তার সিগারেট ফেলে রিশাদের দিকে ঘুরে তাকাতেই রিশাদ কথাটি বলে। নিলয় মুচকি হাসে, তারপর বলে, আচ্ছা চল। রেডি হয় না? তারা আর কোনো কথা বলে না। রেডি হয়ে দুজন বের হয়। রিশাদ বাইক নিয়ে আসার জন্য যায়। নিলয় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তখনই ওর ফোন বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে মাসুমের কল। বল। সব কিছু ঠিকঠাক তো ভাইয়া? এখন অব্দি সব ঠিক আছে। আচ্ছা তাহলে রাখি, টেক কেয়ার। রিশাদ বাইক নিয়ে আসে। নিলয় পেছনে উঠে আদনান সাহেবের উদ্দেশ্যে দুজনে যায়। কিছু সময় বাইক চালানোর পর তারা এসে পৌঁছায় নিজ গন্তব্যে। বড় একটি বাড়ি, চারপাশ সিকিউরিটিতে ভর্তি। মাঝবয়সী এই আদনান সাহেবের বাড়িটা বেশ বড় ও পরিপাটি। বড় এই বাড়ির সামনের মেন গেটে সবসময় দুজন দারোয়ান দাঁড়িয়ে থাকে, তবে ওদের হাতে রাইফেল। এক কথায় ওরা দারোয়ান প্লাস সিকিউরিটি। আদনান সাহেবের সাথে কেউ দেখা করতে চাইলে
3 জায়গায় তাকে চেক করা হয়, নানা প্রশ্ন করা হয়। আর বড় কথা, 1 মাস আগে তার পিয়ের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে তবেই দেখা করতে হবে। রিশাদ আর নিলয়ের বাইকটা বাড়ির সামনে গিয়ে থামে। বাড়ির মেন গেট সবসময় বন্ধ অবস্থাতেই থাকে। নিলয়ের বাইকটা এসে সেখানে থামতেই দারোয়ান 2জন লোক দরজাটি খুলে দেয়। রিশাদ বাইক চালিয়ে ভেতরে প্রবেশ করার সময় নিলয়ের দিকে তাকিয়ে 2জন দারোয়ান সালাম দেয়। অন্য কেউ হলে এই দারোয়ান লোক দুটো আধা ঘন্টা ধরে তাদেরকে চেক করত, কিন্তু নিলয় এসেছে, তারা কখনোই তাকে চেক করবে না। পুরো বাড়িটার কোথাও কোনো রকম মাটি নেই, সবটা পাকা করা। ঢাকা শহরে বিশাল জায়গা জুড়ে এই বাড়িটা, আর তার একমাত্র মালিক আদনান সাহেব। বাড়ির সামনে বাইকটা পার্ক করে, তারপর মাথা নিচু করে নিলয় হাঁটতে থাকে আদনান সাহেবের দিকে। দরজায় সিকিউরিটি টিম নিলয়ের দিকে তাকিয়ে হেসে সালাম দেয়। নিলয় তার উত্তর দিয়ে বলে, সবাই কেমন আছেন? জি ভালো ভাই, আপনারা কেমন আছেন? আমিও ভালো। যান ভিতরে যান, আপনার জন্যই উনি আজ কোথাও বের হননি। রিশাদ আর নিলয় 2জনে বড় ড্রয়িং রুমে প্রবেশ করে। ড্রয়িং রুমের ডান পাশে আদনান সাহেব সাদা পাঞ্জাবি পরে বসে টিভি অন করে সেদিকে তাকিয়ে আছে। নিলয়কে আসতে দেখে আদনান সাহেব টিভি অফ করে দেয়। আদনান সাহেবের মুখে দাড়ি নেই, ক্লিন শেভ করা, চুলগুলো একদম কালো, বয়সটা খুব বেশি না, আবার একদম ইয়ংও নন তিনি। নিলয়ের মতোই মুখটা তার মায়াবী, কেবল পার্থক্য নিলয়ের থেকে বয়সে বেশি উনি। নিলয় সামনের সোফার কাছে গিয়ে দাঁড়ায়, মাথাটা নিচুভাবেই আছে। রিশাদের দিকে তাকিয়ে আদনান সাহেব বলে, বসো রিশাদ, আসতে কোনো সমস্যা হয়নি? না স্যার, কোনো সমস্যা হয়নি। আপনার ফোন পেয়ে সোজা চলে এসেছি। গুড, কেমন আছো তোমরা? রিশাদ কিছু বলতে যাবে তার আগেই নিলয় রিশাদের দিকে তাকিয়ে বলে, রিশাদ, কি কারণে উনি ডেকেছেন সেটা জিজ্ঞেস করো, না হলে তুই বসে কথা বলে আমি গেলাম। দেখছো রিশাদ, তোমার বন্ধু এখনো আমার দিকে না তাকিয়ে সেই আগের মতো রেগে কথা বলে। নিলয়, কি প্রবলেম তোর? তার কোনো উত্তর তুমি পাবে না। কেউ কোনো কথাই বলে না, সবাই কিছুক্ষণ চুপ হয়ে বসে রইল। রিশাদ একবার আদনান সাহেবের দিকে তাকায়, আরেকবার তাকায় নিলয়ের দিকে। নিলয় মাথা নিচু করে আঙুল ফোটাতে লাগলো, আর আদনান সাহেব নিলয়ের দিকেই তাকিয়ে আছে। রিশাদ কিছু বলতে যাবে তখনই সবাই শুনতে পায়, হাই ডিয়ার সুইট হাজবেন্ড, এখানে কি হচ্ছে? আমাকে না ডেকেই তোমরা কথা বলা শুরু করেছো? যাও, তোমার সাথে আড়ি। রিশাদ আর আদনান সাহেব সেদিকে তাকায়। সিঁড়ি ভেঙে রিশাদ আর নিলয়ের থেকে মাত্র 2-3 বছরের বড় একজন মহিলা তাদের দিকে এগিয়ে আসছে। মহিলার নাম তাহিরা চৌধুরী, তবে এখন মিসেস তারিয়া হাসান নামে সবার কাছে পরিচিত। সবসময় হাতা কাটা ব্লাউজ পরবে, গলা থেকে বুকের উপরের অনেকখানি অংশ সবসময় খুলে রাখবে। শাড়ি পরলেও নাভির অনেকটা অংশই খুলে থাকে তার। বলতে গেলে পুরো আধুনিক একজন মহিলা। রিশাদ উঠে দাঁড়িয়ে সালাম দেয়, কারণ রিশাদ ইনাকে বেশ ভালো করেই চেনেন। সালাম দিয়ে রিশাদ দাঁড়িয়ে রইলেন তাহিরা হাসানের থেকে বসার অনুমতির জন্যই। তাহিরা হাসান সালামের উত্তর দিয়ে বলল, ও বসো রিশাদ, তোমাকে না বলেছি সালাম দেবে না, হাই বা হ্যালো বলবে, তা না হলে বুড়ি বুড়ি লাগে, বুঝতেই তো পারছো। রিশাদ মনে মনে হাসে। সে বসে তাহিরা বেগমের কথাই ভাবছে। সবসময় তিনি ঢং করে কথা বলেন, এক গাদা মেকআপ, দামি শাড়ি, সাজুগুজু, ঢং করে কথা বলা তার নিত্যদিনের স্বভাব। তাহিরা বেগম সোজা আদনান সাহেবের পাশে গা ঘেঁষে বসে পড়ল। আহ, কি হচ্ছে কি? তোমাকে না বলেছি আজ নিচে আসবে না? নিলয় আসবে, তবুও তুমি এখন এ সময় নিচে? তাহিরা কথা শুনে সামনে বসা নিলয়ের দিকে তাকাই। নিলয়কে দেখেই তিনি আদনান সাহেবের কাছ থেকে অনেকটা দূরে সরে গিয়ে বসে। এতক্ষণে সে নিলয়কে একদমই দেখেনি। আদনান সাহেব কিছু বলতে যাবে তখনই নিলয় রিশাদের দিকে তাকিয়ে বলেন, রিশাদ চল, আর এখানে থাকবো না, দেখছিস না ওনার চেয়ার লিডার চলে এসেছে। নিলয়, এসব কি? উনি তোর মা হন? হয়, সৎ মা হয়, বয়সে আমার থেকে 2 বছরের বড় আমার মা হয়। তুই থাক, আমি গেলাম। নিলয় আর দাঁড়ায় না, বাইরে বসে বাইকের ওপরে বসে। রিশাদ ভেতরে আছে। নিলয় বাইকের ওপরে বসে সিগারেট ধরায়, ওপরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকে। ওদিকে রিশাদ তখনও ভেতরে বসে আছে। এবার নাও, হলো তো? তোমার জন্য এই নিলয়ের সাথে কথা বলতে পারি না। তুমি ভালো করেই জানো নিলয় তোমাকে সহ্য করতে পারে না। তাতে আমার দোষটা কোথায়?
সে সহ্য করতে পারে না, তো আমি করতে পারি? আমার তো কোনো সমস্যা নেই ওর দিক থেকে। আমি তো তাকে ছেলে মনে করি নাকি? দেখো তাহি, এই ব্যাপারে এখন কোনো কথা বলতে চাই না, প্লিজ তুমি যাও, আমি রিশাদের সাথে কথা বলে আসছি। তাহিরা বেগম চলে গেলেন। আদনান রিশাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের ডেকেছিলাম তার কারণ তোমরা কি রাতে বের হয়েছিলে? মানে স্যার? আমি কিন্তু জানি তোমরা বের হয়েছিলে, আর কি কি করেছো সেটাও জানি। হো, তোমাদের না বারণ করে দিয়েছিলাম এসবে জড়াবে না? আচ্ছা স্যার, আমি নিলয়কে বলবো। ও তো শুনবে না। আমি বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, সব খবর দিও, আর ওকে একটু বুঝিও যেন রাগ না করে। আচ্ছা স্যার। রিশাদ বের হয়। বাইরে এসে দেখে নিলয় বাইকের ওপরে বসে সিগারেট খাচ্ছে। রিশাদ এবার কিছু বলে না, কারণ নিলয় যখন রেগে থাকে রিশাদ তখন কিছু বলতে পারে না। রিশাদকে দেখে নিলয় সিগারেট ফেলে দেয়। রিশাদ বলে, তোকে মানা করার পরেও তুই কাল ডেঞ্জার বয়েসে চোখ দিয়েছিলি। আঙ্কেল সেটা জানে? তো তো মানে তুই কি তোর মায়ের কথাও শুনবি না? চল বাসা যাই, কাল ভার্সিটিতে যেতে হবে তো। রিশাদ কোনো কথাই বলে না। রিশাদ এখন জানে নিলয় ভার্সিটিতে গেলে আগের মতো সমস্যা হবে না, কিন্তু আরাবে বা সমস্যা না করলেও নিলয় সমস্যা করবে, এটা শিওর। নিলয় আর রিশাদ বাইক চালিয়ে নিজেদের বাড়ির কাছে আসে। কাছে আসতে দেখে রাফিন সাহেব ওদের বাড়ির সামনে পায়চারি করছে। মাথায় তার ব্যান্ডেজ, হাতে পায়ে কালশিটে দাগ। রাফিন প্রকুচকে তাকায় ওদের দিকে, কারণ ওদের কাছে দামি বাইক দেখে রাফিন বেশ খানিকটা অবাক চোখে তাকিয়ে আছে। স্যার, আপনি এখানে? তোমাদের সাথে দেখা করতে এলাম। কেন জানি না মনে হচ্ছিল তোমাদের সাথে কথা বললে ভালো লাগবে। কখন এসেছেন? কিছু সময় আগে। তোমরা কোথাও গিয়েছিলে রাফিন? জি স্যার, একটু নেহাকে দেখতে গিয়েছিলাম। ও, তা এত দামি বাইকটা কার? রিশাদ কিছু বলে না, নিলয়ের দিকে তাকায় শুকনো চোখে। নিলয় মুচকি এসে বলে, বাইকটা আমাদের বন্ধুর, একটু ধার নিয়েছে, সে এখনই আসবে নিতে। দাঁড়ান ফোন করি। নিলয় পকেট থেকে ফোন বের করে। কিছু সময় পর একটা কালো জ্যাকেট পরা ছেলে রিক্সা করে নিলয়দের সামনে এসে নামে। নিলয় মুচকি এসে বলে, এই নাও তোমার বাইক। কি ভাই, বাইকটা এনেছো? সেই কখন? আর এখন দিলে? আচ্ছা ঠিক আছে, আবার লাগবে বইলো। রাফিন ছেলেটার দিকে তাকায়, পা থেকে মাথা অবধি ভালো করে দেখে। এই ছেলে নিলয়দের থেকে বয়সে ছোট, কিভাবে বন্ধু হতে পারে? ছেলেটি বাইকে স্টার্ট দিতে যাবে, তখনই রাফিন থামিয়ে বলে, এই ছেলে দাঁড়াও, তোমার নাম কি? জি মাসুম। তোমার কণ্ঠটা আমার একটু চেনা চেনা লাগছে। খুব মনোযোগ দিয়ে হয়তো কোথাও তোমার কণ্ঠটা শুনেছিলাম। আমি তো আপনাকে প্রথম দেখছি, হয়তো কোথাও ভুল হচ্ছে। হতে পারে, আচ্ছা যাও। মাসুম চলে যায়। রাফিন নিলয়ের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, ভিতরে যেতে বলবে না? চলুন স্যার। রাফিন, স্যার নয় ভাই বলো। তোমরা গ্রাম থেকে এসেছো, আর গ্রামকে আমি অনেক ভালোবাসি। চলো উপরে যাওয়া যাক। নিলয়ের সাথে রাফিন উপরের ঘরের দিকে আসে। নিলয় কেমন যেমন উসকুস করছে, কারণ রাফিন নিলয়দের সাথে সম্পর্ক করার চেষ্টা করছে, আর এটাই বড় সমস্যা। পুলিশেরকে নিলয় সবসময় এড়িয়ে চলে। দেখা যাক পরে কি হয়। আচ্ছা স্যার, অনেকক্ষণ ধরে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব ভাবছি, কিন্তু করতে পারছি না। রিশাদ নিলয়ের বিছানায় বসতে যাবে, তখনই রিশাদ কথাটি বলল। রিশাদের মুখে কথাটি শুনে রাফিন কিছুটা কপাল কুঁচকে তাকায়। নিলয় রুমে নেই। নিলয় ওদের জন্য কফি বানাতে গিয়েছে। রিশাদ আরাম করে বসতে বসতেই নিলয় 3 মগ কফি নিয়ে হাজির। রাফিনের দিকে কফি বাড়িয়ে দিতেই রাফিন বলল, বাহ, ইনোসেন্ট ছেলে, কফিও বানাতে পারে দেখছি। তোমাকে দেখলে তোমার উপর কেউ রেগেই থাকতে পারবে না, কিন্তু আরব যে কেন শুধু শুধু তোমাকে র্যাগ করে বুঝলাম না। রাফিনের মুখে নিলয়ের ব্যাপারে এমন কথা শুনে রিশাদ একটু শব্দ করে হেসে দিল। রাফিন রিশাদের দিকে তাকায়, আর হাসি দিয়ে রিশাদ নিলয়ের দিকে তাকায়। নিলয় চোখ দুটো গোল করে রিশাদের দিকে তাকাতেই রিশাদ থেমে যায়, এবং রিশাদ মনে মনে বলে, আপনি যদি জানতেন নিলয়ের আসল রূপ, তাহলে আর এটা বলতেন না। রাফিন রিশাদের হাসির কারণ জানতে চাওয়ার আগেই বলল, স্যার, আপনাকে ওই কথাটা জিজ্ঞাসা করি যেটা জানতে চাইছি অনেকক্ষণ থেকে। হো, বলো কি কথা?
আপনার মাথায় ব্যান্ডেজ আর হাতে কেমন কালশিটের দাগ দেখেছি, কিন্তু কেন? ও এসব, মাথায় চোট পেয়েছিলাম বাইক থেকে পড়ে যে। বাইক থেকে পড়ে গিয়েছিলেন? তাহলে হাতে কেন দড়ি দিয়ে শক্ত করে বাঁধা দাগ পড়ে আছে? মনে হচ্ছে আপনার দুটো হাত কেউ শক্ত করে বেঁধে রেখেছিল অনেকক্ষণ। রাফিন চুপ করে যায়, কিছু বলতে গিয়েও পারল না। কফির মগে কয়েকবার চুমুক দিয়ে নিলয়ের দিকে তাকায় রাফিন। ওরা দুজন রাফিনের দিকে উত্তর সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফিন একবার ভাবলো সত্যি ঘটনাটা খুলেই বলি, আবার ভাবলো যদি তারা আবার কাউকে বলে দেয়। রাফিন কেমন যেন অহেতুক চিন্তায় পড়ে গেল। নিলয় বলল, সত্যিটা বলুন স্যার, আমরা খালি শুনবো। রাফিন, বলছো তাহলে? স্যার বলুন আপনি, আর সমস্যা হলে থাক, বলতে হবে না। আচ্ছা শোনো, তোমাদের আমি মিথ্যা বলেছি। আসলে কাল রাতে আরাফের দলের ছেলে শাফিন আমাকে ধরে নিয়ে গিয়েছিল। কি? তারপর কি হলো? ওরা আমাকে মেরেই ফেলতো, কিন্তু রাফিন চুপ হয়ে যায়। কফির মগে চুমুক দিয়ে রাফিন নিলয় আর রিশাদের দিকে তাকাই। দুজনাই উৎসুক জনতার মতো চেয়ে আছে রাফিনের দিকে, যেন এমন কাহিনী তারা আগে কখনোই শোনেনি। রাফিন কফিটা শেষ করে উঠে দাঁড়িয়ে টেবিলে কফির মগ রেখে আবারও ঠিক জায়গাতে গিয়ে বসে। তারপর একটু নিঃশ্বাস নিয়ে বলে, কিন্তু তারা আমাকে মারতে পারেনি। পারবে কিভাবে? আপনি এমনিতেই হ্যান্ডসাম। আপনি নিশ্চয় ওদের সাথে লড়েছেন। লড়বেনই বা না কেন? আপনি তো পুলিশ, আর আপনার কাজই তো অপরাধের বিরুদ্ধে লড়া। আপনার মতো পুলিশ অফিসারকে ওরা তুলে নিয়ে গেছে ভাবা যায়? ওর সব মাটিতে পড়েছিল। ওরা কই এখন? হসপিটালে নাকি থানায় স্যার? না রিশাদ, আমি কিছুই করিনি। আমাকে যখন কপালে পিস্তল ঠেকিয়ে মারতে যাবে তখনই একটি গ্যাংয়ের ছেলেরা এসে আমাকে ওদের থেকে বাঁচায়। গ্যাং মানে কি? গ্যাংয়ের নাম ডেঞ্জার ভয়েস গ্যাং। ও, ডেঞ্জার বয়েস আবার কারা স্যার? নিলয়ের মুখে এমন কথা শুনে রিশাদ আবারও শব্দ করে হেসে দিল। নিলয় রাগের দৃষ্টিতে রিশাদের দিকে তাকাতেই রিশাদ থেমে যায়। রাফিন রিশাদের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তুমি নিলয়ের কথা শুনে এমনভাবে হাসলে যে? নিলয় খুব ভালোভাবেই গ্যাংটাকে চিনে। আরে ভাই, ওই গ্যাংকে নিলয়ের মতো হাবাগোবা লোক কেন? আমি নিজেই তা চিনি না। নিলয়, তোমরা কি কোনোদিন নাম শোনোনি এই গ্যাংয়ের? অনেক আগে একটা আর্টিকেল বের হয়েছিল, প্রথম পাতায় এই গ্যাংটাকে নিয়ে অনেক কিছু লেখা ছিল। ছবি দেখেছিলাম লম্বা কালো টুপি পরা একটা ছেলের, তারপর আর জানি না স্যার। আমিও পরেই জেনেছিলাম। ওদের তাণ্ডব আমাকে মুগ্ধ করে। কোনো প্রকার ছিটে ফোটাও প্রমাণ রাখে না তারা। অবশ্য ওদের কাজ কাউকেই বাঁচিয়ে না রাখা। তাহলে আপনি বাঁচালেন কেন স্যার? এটাই তো রহস্য। আসলে স্যারের সাথেও তো ওনাদের মনে হয় কোনো শত্রুতা নেই। আবার হতেও পারে স্যার ওদের বন্ধু হয় না, এমন যেমন আমাদের সাথে স্যারের এখন বন্ধুত্ব হয়েছে। রিশাদের কথা শুনে নিলয় জোরে জোরে কয়েকবার কেসে দিল। রিশাদ মুচকে এসে রাফিনের দিকে তাকিয়ে আছে। রিশাদ জানে এখন নিলয়ের দিকে তাকালে চোখ রাঙানি দেখতে হবে তার। আচ্ছা শোনো, তোমরা যেন আবার কাউকে বলো না এ ব্যাপারে। আর তোমাদের ভার্সিটিতে যাওয়ার দরকার নেই নিলয়, ওরা খুব খারাপ। আচ্ছা স্যার, ঠিক আছে। দুজনের সাথে রাফিন আরও কিছু সময় কথা বলে চলে যায়। নিলয় আর রিশাদ যেন হাঁপ ছেড়ে বাঁচে। পকেট থেকে ফোন বের করে মাসুমকে কল দিয়ে বলে, মাসুম, বাইকটা নিয়ে চলে আয়। কোথায় আছিস এখন? ভাইয়া বাইকটা থাক না, কিছু সময় আফরিনের সাথে একটু ঘোরাঘুরি করব। আফরিনটা আবার কে? আরে ওই যে রাফিয়ান যে ছিল, সেই আফরিন। হারামি, রাফিয়ান চারটা শেষ। আচ্ছা যা ঘর। নিলয় দুই পকেটে হাত গুজে ভার্সিটিতে প্রবেশ করে। চোখে চশমা তার। দূর থেকেই নিলয় দেখতে পাই প্রতিদিনের সেই জায়গাটাতে আরাবদের বসে থাকতে দেখতে। সেখানে তারা নেই, তবে ওদের বদলে একদল সিনিয়র আপুরা বসে আছে। নিলয় মনে মনে একটু অখুশি হলো, কারণ সে চেয়েছিল আরাব তাকে আরও জার্ক করুক, কিন্তু না, এমন হয়নি। অবশ্য না হওয়ারই চান্স ছিল বেশি। নিলয় মেয়েগুলোর একটু সামনে আসতে শুনতে পাই ওদের মধ্যে লিডার গোছের একটা মেয়ে গিটার হাতে গান গাইছে। ও পোলারে পোলারে তুই অপরাধী রে, আমার যত্ন করা ভালোবাসা পৃথিবীতে ফিরাইয়া দে, আমার ভালোবাসার সাথে খেলার অধিকার তোরে দিয়েছিল কে, এখন তুই শালা অপরাধী, তোর ক্ষমা নাই রে 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 রে।
নীলাই কপাল কুঁচকে তাকায় ওদের দিকে একটু। ভার্সিটি লাইফের সময়গুলো বড়ই অন্যরকম। যা ইচ্ছে ক্যাম্পাসের সিনিয়ররা অনেক কিছুই করতে পারে, গায়ে ওঠাতে পারে যে কোনো ধরনের পোশাক। নিলয় ক্রস করতে গানটা থেমে যায়। যে গাইছিল সেই নিলয়কে ডাক দেয়। ওই সেক্সি পোলা, মিস্টার নিলয় আরাফের প্রধান শত্রু। মেয়েদের জামা পরবা নাকি? নিলয় থেমে যায়। নিলয় ভেবেছিল হয়তো আর কিছুই হবে না, কিন্তু কেন যেন মনে হচ্ছে এই বাড়ি বড় কিছু হতে চলেছে তার সাথে। নিলয় একটু তাকিয়ে কিছু না বলে চলে এক পা ফেলে আগিয়েছে, তখনই কে যেন পেছন থেকে ওর ব্যাগ টেনে ধরেছে। তাকিয়ে দেখে সেই মেয়েগুলো, আর ঠিক ওদের পেছনেই আরাপ দাঁড়িয়ে। আরাপের সাথে রাফিন আর সোহাগ রয়েছে। নিলয় মাথাটা নিচু করে নেয়। আরাপ কাছে আসে, মেয়েগুলো সরে যায়। আরাফ নিলয়ের জামার গলার ধরে হ্যাচকা টান দেয়। নিলয় পড়ে গিয়েও পড়ল না। আরাফ বলে, শুনলাম তুই নাকি হেনাকে ভালোবাসিস। ভাই যা করেন প্রতিদিন ঠিক আছে, কিন্তু কেন মিথ্যা দোষ দিতেছেন ভাই? নেহাকে আমি ঠিকভাবে চিনিও না। ওর চাচাতো বোন অনু আমাকে বলেছে নেহা নাকি তোর কথা সবসময় বলে। কি করেছিস ওর সাথে? ভাই আমি কিছু জানি না ভাই, প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন। চুপ শালা, তোকে মেরে সোজা উপরে পাঠাবো, তোর কোনো খবর হবে না শালা। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। আরাপ কিছু বলতে যাবে তখনই কোথা থেকে দৌড়ে রিশাদ চলে আসে। রিশাদ নিলয়ের খুব কাছে দাঁড়িয়ে আস্তে করে বলে, কি রে, কি করবি? র্যাক সহ্য করবি? নিলয় মুচকে এসে বলে, হুম। রিশাদ তখনই বলে, ভাই ওকে ছেড়ে দেন, ও কিছু জানে না ভাই। কেন শুধু আমাদের র্যাক করেন আপনারা? তোর সমস্যা কোনো? ওই ওই বেটাকে আজ ন্যাংটো করে খালি মেয়েটার বাজু করে ভার্সিটি ঘোরাবি, আর নিলয়কে পুরো হিজড়া সাজিয়ে মেয়েদেরকে টিচ করানোর ব্যবস্থা কর। আরাপের কথা শুনে সবাই জোরে হেসে ওঠে। নিলয় প্রায় কাঁদতে কাঁদতে বলে, ভাই আমাদের দয়া করেন, আমাদের সাথে এমন করবেন না। আপনাদের কি ক্ষতি করেছি আমি? কেন এমন করেন? আমি কখনো আর আসবো না এই ভার্সিটিতে। চুপ শালা, তুই নেহাকে কেড়ে নিয়েছিস আমার থেকে। তোকে তো এমনি ছেড়ে দেব না, দেখি তোকে কে বাঁচায়। এই নিধি নিলয়কে তুই নিয়ে যা, শাড়ি পরিয়ে দিস, আর নারী যদি কোনো পুরুষকে ধর্ষণ করে তাহলে কোনো কেস নেই, ওকে তোরা পুরুষ ধর্ষণও করিস। চুপ শালা, তুই সবসময় বালের মতো কথা বলিস, যা ভাগ। আমরা রিশাদকে নিয়ে যাচ্ছি। নিধি নিলয়কে নিয়ে যায়। নিলয় বারবার বলতে থাকে, আপু প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনারাও এমন করতে পারেন? ওই মাহি, এই বেটা তো বেশি কথা বলে, যা তো তোর শাড়িটা আন। আর শোন গান্ডু ছেলে, আমার হলাম এইখানকার লোকাল, পুরো ভার্সিটি আমাদের দখলে, আমরা যা বলবো তাই। আমাকে ছেড়ে দিন আপু প্লিজ, আপনাদের তো কোনো ক্ষতি করিনি আমি। তুই করিস নাই, তবে আরাফের জন্য আমি সব করতে পারি। আমি আরাফের সত্যিকারের ভালোবাসা, আর নিহা তো জাস্ট টাইম পাস। তোকে কাজ করতে পারলেই আরাফ পুরোপুরিভাবে আমার। নিলয়ের কোনো কথা কেউ শোনে না। হঠাৎ সবাই থেমে যায়। নিলয় সবার দৃষ্টি খেয়াল করে সেদিকে তাকায়। দেখে কালো রঙের দুটো পাজেরো গাড়ি আর দুটো বডিগার্ড ভ্যান প্রবেশ করে। নিলয় অবাক হয়ে তাকায়, কারণ গাড়িগুলো নিলয়ের খুব পরিচিত। গাড়িগুলো আদনান সাহেবের, কিন্তু উনি এখানে কেন? কে ডাকলো তাকে? নিলয়, আরাপ আর তার লোকেরা অবাকই হয়ে তাকিয়ে আছে। এমন প্রভাবশালী লোক এই রকম ছোট জায়গাতে আসবে আরাপ তা ভাবেনি। সবাই তাকে এক নামে চেনে, কিন্তু উনি এখানে কেন? গাড়িটা সোজা রিশাদের কাছে গিয়ে থামে। আদনান সাহেব গাড়ি থেকে নামার আগেই আরাপ রিশাদের জামার কলারটা ছেড়ে দেয়। আরাপ জানে আদনান সাহেব কতটা প্রভাবশালী, তার থেকে বেশি পাওয়ারফুল। ঢাকা সিটির সব প্রশাসন ও নেতা উনি জাস্ট 2 মিনিটেই কিনে নিতে পারে, তবে ডেঞ্জার বয়েজ গ্যাং ছাড়া। আরাপ মনে মনে এইসব ভেবেই চলেছে। রিশাদ আরাফের দিকে তাকিয়ে বলে, নে এবার আমাকে মারবি না? দেখি কত সাহস তোর। আমার আঙ্কেলিনি, আর ভালো চাস তো নিলয়কে ছেড়ে দে। আরাপ রিশাদের সাথে কথা বলে নিধিকে ইশারা করে নিলয়কে ছেড়ে দিতে। নিলয় জোরে হেঁটে রিশাদের পেছনে এসে দাঁড়ায়। আরাফের দিকে তাকিয়ে নিলয় মুচকি হাসে। আরাপ কিছু বলতে যাবে, আদনান সাহেব ঠিক তখনই বলে, তোমার নাম আরাফ তাই না? তোমার বাবা একজন মেয়র, তোমার চাচা একজন বড় রাজনীতিবিদ,
তোমার ওই চাচার ছেলে কি যেন নাম? ও হ্যাঁ, তার অর্ক। ওনাকে ঢাকা সিটির টপ মাস্তান। এসবের জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি না। তোমাকে একটা সুযোগ দিলাম, চরিত্রটা ঠিক করো, না হলে পরে কিন্তু তোমার জন্য তোমার পরিবারের সদস্যদের সমস্যা হতে পারে। যাও সামনে থেকে। আদনান সাহেবের কথা শেষ হতেই আরাবকে টানতে টানতে সাফিন নিয়ে চলে যায়। রিশাদের দিকে আরাব চেয়ে থাকে। রিশাদ মুচকে এসে মনে মনে বলে, শালা আমার দিকে কেন তাকাচ্ছিস? বড় খেলোয়াড় তো আমার পিছনে যে দাঁড়িয়ে আছে এই হ্যাংলা ছেলে। আদনান সাহেবের গাড়িতে করে ওরা দুজন চলে যায়। আরাব কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে সেদিকে। আরাব ফোন বের করে। ফোন মুখে থাকা অর্ক ভাইয়া বলে সেভ করা নাম্বারে কল দেয়। ওপাশ থেকে রিসিভ করতেই আরাব বলে, ভাইয়া, 3 জনকে মারতে তুমি কত টাকা নিবা? ওপাশ থেকে অর্ক বলে, কি বলছিস এসব? মানে কি হয়েছে? ভাইয়া বলো না, কত টাকা লাগবে তোমার? কাকে মারতে হবে বল। আজ রাতে দুটোকে তুলে আনবো। আমাদের বাড়ির পিছনে যে পুরনো গোডাউনটা আছে সেখানে চলে আসবা প্লিজ। তুই কি ওনাকে ভালোবাসিস? অনুর এহনো কথা শুনে নেহা হা হয়ে তাকিয়ে থাকে অনুর দিকে। নেহা ঠিক কি বলবে খুঁজে পাচ্ছে না। নেহা অনুর দিকে তাকিয়ে কিছুক্ষণ চেয়ে রইল। নেহা কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, এইসব বিষয় নিয়ে আর কখনোই মারবি না অনু, বলে দিলাম। নয়তো মানুষের প্রাইভেসি বলে যে কোনো বিষয় থাকবেই না। অনু নেহার দিকে তাকিয়ে হাসে। অনুর হাসির কারণ নেহা বুঝতে পারে না। নেহা প্রসঙ্গ পাল্টে বলে, তোর রিশাদের কি খবর বল? আমার রিশাদ মানে ওই ছেবড়ি? কি বলছিস এসব? তুই কি ভাবিস আমি কিছুই জানি না? তুই যে নিলয়ের সাথে থাকা ওই রিশাদকে ভালোবাসিস আর রিশাদও যে তোকে ভালোবাসে, সেটা কি আমি জানি না ভাবছিস? তো জানলে জানবি, তাতে কি হয়েছে? তুই যে নিলয়কে ভালোবাসিস সেটা তো বলছিস না। ওকে কেন আমি ভালোবাসতে যাব? এ মা, তাই নাকি? তাহলে সারাদিন যে বলিস নিলয় দেখতে ইনোসেন্ট, কি যেন ওর চোখে আছে অনেক মায়া ইত্যাদি ইত্যাদি। আহারে অনু চুপ থাক। আমি ভাবছি সেই দিনের রাতের কথা। কোন দিন? যেদিন তোকে আরব ভাইয়ের ড্রাইভার রেখে দিয়ে চলে গিয়েছিল সেদিন? কিন্তু এটা ভেবে পাচ্ছি না তুই সব দেখার পরও বাড়িতে কেন বলিস নাই। সেটা পরে বলবো। তুই কিন্তু বলিস নাই সেদিন রাতে কি হয়েছিল। আচ্ছা সেটাও পরে বলবো তোকে। আরাব, সাফিন আর সোহাগ অনেক রাতে ড্রিঙ্কস করে নিলয়দের বাড়ির দিকে যাচ্ছে। রাত তখন 1টা ছুঁই ছুঁই। সাফিন বলে, ভাই, ড্রিঙ্কস করে কি কিডন্যাপ করা যায়? আরে গাধা, দুটো চান্দুকে তুলতে আবার ফ্রেশ মাইন্ডে থাকা লাগে। দেখিস না জামরার কলার ধরলেই কেমন কান্না করে দেয়, আর ভয় পাস না। আগেই আমরা আরো কয়েকজন ছেলের ওদের বাড়ির সামনে যে অবস্থান নিয়েছি, আমরা যাব, মাল দুটোকে তুলবো আর নিয়ে চলে আসবো। বাকিটা তো অর্ক ভাইয়া করবে। এখন চল। রিশাদ টেবিলে বই পড়ছে। নিলয় পেছনের ব্যালকনিতে দাঁড়িয়ে এক মনে সিগারেট টেনে যাচ্ছে। হঠাৎ তারা দুজনে শুনতে পায় দরজায় কড়া নাড়ার শব্দ। ঠক ঠক শব্দের সাথে তারা আরো শুনতে পেল, এই দরজা খোল, এই শালা দরজা খোল। তোরা ঘরে মেয়ে নিয়ে কি করছিস শালা মাদার চোদ? শালা দরজা খোল। রিশাদ দৌড়ে নিলয়ের কাছে যায়। নিলয় হাসতে থাকে। রিশাদ ওর হাসি দেখে অনেক অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুই এমন সময় হাসছিস কেন? তোর সমস্যাটা কি? যা দরজা খোল, বাইরে কিন্তু আরাব আছে। তো যা দরজা খোল। আচ্ছা। রিশাদকে দরজা খোলে আর সাথে সাথেই কেউ একজন রিশাদের মাথায় কালো কাপড় পরিয়ে দিয়ে বাইরে টেনে নিয়ে যায়। রিশাদের মৃদু চিৎকারে নিলয় দৌড়ে আসে। আর নিলয় ওদের কাছে আসতেই কোনো একজন নিলয়কে মাথার মধ্যে কাপড় ঢুকিয়ে চোখ বেঁধে নেয়। ওরা দুজনকে দড়ি দিয়ে হাত বেঁধে দেয়। তারপর টানতে টানতে বাড়ি থেকে বের করে। শালা, আমাকে তুই করে বলেছিলি? তোর আজকে বাঁচানোর জন্য কেউ নেই। নিলয়ে হয়তো বেঁচে যেতে পারে, কিন্তু তুই মরবি। আরাব, সাফিন আর সোহাগ টাল মারতে মারতে কথাগুলো বলে। গাড়ির মধ্যে তুলতেই রিশাদ বলে, ভাই ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আর কখনো এমন করব না, আমাকে ছেড়ে দিন। চুপ শালা মাদার চোদ। ভাই দয়া করে ছেড়ে দিন আমাদের। আর আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? শালা ছেড়ে দেব? আমার থেকে নেহাকে কেড়ে নিয়েছিস, তোকে তো শালা আগে মারবো। ভাই আপনি তো নেহাকে ভালোই বাসেন না, তাহলে নিলয়ের কি দোষ? তুই শালা বেশি কথা বলিস। তোকে তো আগে
মারবো হারামি। কিছু সময় গাড়ি চলার পর থেমে যায়। গাড়ি থেকে পরপর কয়েকজন নামে। সাফিন আর সোহাগ নিলয় আর রিশাদকে নিয়ে নামে। ওদের দুজনের মুখ ঢাকা। ওরা কোথায় এসেছে জানে না। মাথায় রিশাদের জোরে গাঁটটা মেরে সাফিন বলে, চল শালা, দাঁড়িয়ে আছিস কেন? সোজা হাট। টানতে টানতে আরাবদের গোডাউনের দিকে নিয়ে যেতে থাকে। সেখানে বসে আছে ঢাকা সিটির বড় মাপের একজন মাস্তান, নাম অর্ক আহমেদ। বলতে গেলে পুরো সিটি এই অর্ক আহমেদের কথাতে নাচতে প্রস্তুত। এমন কেউ নেই অর্কের নাম শুনলে চুপ হয়ে যাবে না। কোনো জায়গায় যদি কোনো পার্টি মারামারি করে আর সেখানে যদি অর্ক যায় তবে সব কিছুই ঠান্ডা। গোডাউনের মেন ফটকে বড় শাটারটা না, শাটার দুটোর একটা আধা খোলা হয়ে আছে। ভেতরে একটা 100 ওয়াটের লাল বাতি জ্বলছে মাথার ওপরে। সেই সাথে মাঝারি গতিতে ঘুরছে একটি সিলিং ফ্যান। সেই ফ্যানের ঠিক নিচে একটা টেবিলে 5টা মদের বোতল, মাংস, চানাচুর, স্পিড আরও অনেক কিছু। সাথে আছে এক গাদা সিগারেটের প্যাকেট। টেবিলের 3 পাশে বসে আছে 3 জন লোক, অর্ক ও অর্কের ডান হাত আর তার বাম হাত সজীব ও মুকুল। অর্ক সচরাচর খুব কম ড্রিঙ্কস করে, দেখতে পুরো ললিপপ বয়ের মতোই। হুট করে দেখলে মনে হবে কোনো গানের মডেল হবে এই অর্ক। ঠোঁট দুটো কিঞ্চিত লাল, চুলগুলো সাদা লাল কালার করা আর বড় স্পাইক করা। কলি দুটোর ওপরে 3টে করে কাটিং হেয়ার কাটিং দাগ। মুখে ছোট ছোট করে খোঁচা খোঁচা অল্প দাড়ি। গায়ে সবসময় স্টাইলের ঢিলে শার্ট, যার দামই 5,000 টাকা। অ্যাশ কালারের একটি গাবাডি আর পায়ে বাজারের দামি লোফার। বলতে গেলে এখন বর্তমান জেনারেশনের সব লোক অর্কের মাঝেই আছে। ললিপপ বয় অথচ মাস্তান। অর্কের পেছনে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে তার লোকগুলো। 20 থেকে 25 জন হবে এই গোডাউনে, সবাই অর্কেরই লোক। অর্ক সীমিতভাবে ড্রিঙ্কস করে। একটা সিগারেট জ্বালাতেই শুনতে পায় শাটার তোলার শব্দ। সবাই সেদিকেই তাকালো। দেখে আরাফ আগে গোডাউনে প্রবেশ করছে। আরাফ প্রবেশ করেই বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। সবাই তাকে আরাফের পেছনে আরও ছেলে প্রবেশ করছে। তবে সেই ছেলেগুলোর মধ্যে দুজনের মুখ ঢাকা। আরাফকে মুকুল আর সজীবকে তুলে দেয় চেয়ার থেকে। আরাফ গিয়ে সেই চেয়ারে বসে। তারপর পকেট থেকে চেক বই বের করে টেবিলের সামনে রেখে বলে, অর্ক ভাইয়া, সাইন করে দিচ্ছি। দুটোকে মারতে ও লাশ করে নিয়ে যত টাকা তোমার দরকার তুমি নিয়ে অ্যাকাউন্টে সরিয়ে বসিয়ে নিও। আর আজকের পর তোমাকে আমি চিনব না, তুমিও আমাকে চিনবে না। ওরা যদি বেঁচেও ফেরে তবে কোথায় নিয়ে এসেছি তারা জানেই না। আমি নিজের চোখে ওদের মূর্তি দেখতে চাই। সাইলেন্সার লাগিয়ে জাস্ট গুলি করবে, ধপ করে লাশ মাটিতে পড়বে, আমিও চলে যাব। সকালে এসে রক্ত সাফ করার মধ্য দিয়ে আমার কাজ শেষ। আরাফের কথা শুনে অর্ক মুচকি হাসতে থাকে। আরাফ অর্কের হাসির কারণ একদমই বুঝতে পারে না। অর্ক বলে, এই নে মাল খা, মাথা ঠান্ডা কর। আর নে ধর তোর চেক বই। তোর কত টাকা লাগবে আমাকে বল, আমি নিজেই তোকে টাকা গিফট করব। আর বড় কথা, দেখতে হ্যাংলা মার্কা এই দুটো ছেলেকে মারতেও তো আমার গুলি খরচ করা লাগবে না। আমার ছেলেরা তো একে পাঞ্চিং ব্যাগ বানিয়ে ঘুষি মেরে মেরে একদমই মেরে ফেলবে। সবাই হো হো করে হাসতে থাকে। সবাই হুট করে হাসি থামায়, কারণ তাদের হাসির মধ্যে কেউ একজন জোরে বিদঘুটে টাইপ হাসি দিয়ে উঠল। সবার হাসি থেমে গেলেও সেই হাসিটা থামে না। ভালো করে খেয়াল করে দেখে রিশাদ জোরে জোরেই হাসছে। এই হারামি, তুই হাসিস কেন? ভাই, আপনি এই শালাকে নিজে মারবে। এই শালা বেশি জ্বালিয়েছে আমাকে। দাঁড়িয়ে দরজার পুরো শাটার অফ করে দিয়ে আসি। আরাফ দৌড়ে শাটার অফ করে এসে চাবি জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তারপরে এসে রিশাদের মুখে কয়েকবার জোরে ঘুষি চালায় আরাফ। কালো কাপড়ের নিচ দিয়ে লাল রক্ত বের হয়ে আসছে। তারপর নিলয়কে কয়েকবার ঘুষি মারে আরাফ। আরাফ একটু হাঁপিয়ে আগের জায়গাতে এসে বসে। তারপর বলে, ভাই, এবার সরাসরি মেরে দাও ওদের, আর নিতে পারছি না। আরে দাঁড়া দাঁড়া, এমন করে মৃত্যুর মুখে এসে আমার সামনে কেউ কোনোদিন হাসেনি। এরা হেসেছে, এমনকি চুপচাপ বসেও রয়েছে। অন্য কেউ হলে এতক্ষণে কান্নাকাটি করে বলতো আমাদের ছেড়ে দিন, আর কোনো ভুল করব না। কিন্তু এরা এমন কিছু করেনি। তারা পায়ে অবধি ধরে বাঁচার জন্য কান্না করে, আর আমি তখনই ওদের মেরে দিই। এরা কিছুই তো করলো না, তাই এদের মুখগুলো আমার খুব দেখার ইচ্ছে করছে রে আরাফ।
ও তুমি দেখবা, অবশ্যই দেখবা, কিন্তু তুমি হাসবা না, কারণ তুমি এদের থেকে মারতেই চাইবে না। কেন রে? কারণ এদের দেখেই তুমি বলবা এরা কারা কখনো কোনো শত্রু হতে পারে না। দেখতে ভাই সেই লেভেলের ইনোসেন্ট, বিশ্বাস করে এই ডান পাশে থাকা ছেলেটা, প্লিজ হাসবে না বলো। আচ্ছা ঠিক আছে। আরাপ ওদের দুজনের থেকে কালো কাপড় উঠানের জন্য অগ্রসর হয়। তখনই সাফিন থামিয়ে বলে, ভাই ভাই আমি একটা কথা বলি। বল। সবাই তো অর্ক ভাইয়ের কাছে বাঁচার জন্য কান্না করে, এরা তো কাঁদলই না, তাহলে এদের ধরে এনে ভাইয়ের পায়ের কাছে বসিয়ে দিই, আর হাত খুলে দিয়ে ভাইয়ের পা ছুঁয়ে দিই, আর আমি পিকচার তুলে রাখবো, প্লিজ ভাই। ওরে শালা, তোর মাথা তো দেখি আইডিয়াতে ভর্তি। সাফিনের কথা শুনে সবাই হেসে দেয়। সোহাগ আর সাফিন দৌড়ে গিয়ে ওদের টেনে তুলে হাতের দড়ি খুলে দেয়। তারপর মাথায় কয়েকবার গাঁটটা মেরে অর্কের পায়ের কাছে বসায়। অর্ক কোমর থেকে পিস্তল বের করে প্রথমে তার ডান পাশে থাকা নিলয়ের কপাল সোজা তাক করে। আরাপ এসে পেছন থেকে নিলয়ের মুখের কাপড় আস্তে আস্তে তোলে। ঠিক তখনই সবটা যেন হুট করে নিস্তব্ধ হয়ে যায়। কেবল হুট করে একটা শব্দ হয়, তবে সেই শব্দটা কোনো গুলি চলার শব্দ না, চেয়ার পড়ে যাওয়ার শব্দ। আর সেই শব্দের উদ্দেশ্যে সবাই তাকিয়ে বোকা হয়ে যায়। চোখের পলক যেন কারো একেবারের জন্য হলেও পড়ছে না। সবাই গাল বড় করে চোখ কপালে তুলে অর্কের দিকে তাকিয়ে আছে। আর অর্ক, কি মিস প্রেম কুমারী, শুয়ে শুয়ে কার কথা ভাবছেন শুনি? অনুর কথা শুনে নেহা শোয়া থেকে উঠে বসে। নেহা শুয়ে শুয়ে ফোনে নিলয়ের ছবি দেখছিল। ছবিগুলো সে অনুর ফোন থেকে নিয়েছে, কারণ অনুর বয়ফ্রেন্ড রিশাদ, আর রিশাদ অনুর কাছে যতগুলো ছবি পাঠিয়েছে তার অধিকাংশই নিলয়ের সাথে তোলা। তাই নেহা অনুকে না জানিয়ে নিলয়ের ছবিগুলো নিয়ে রেখেছিল, কিন্তু অনু এখন সেটা দেখতে পেয়েছে, তাই আবার বলল, কালি বলে দিস, নিলয় ভাইয়ের জন্য আমার বোনটা পাগল হয়ে যাচ্ছে। আহারে, আমি বলবো থাক। অনু, বেশি বকিস না, সে প্রেম ভালোবাসা আমি বিশ্বাস করি না। ওই যে শুরু করলো বক্তব্য, এখন কখন যে শেষ হবে আল্লাহই জানে। কি? আমি বক্তব্য দিচ্ছি? তোর আমার কথা শুনে মনে হচ্ছে আমি বক্তব্য দিচ্ছি? অনু, তুই যা আমার সামনে থেকে। আরে আমার লজ্জাবতী রে, আহা পরানটা জোড়াই গেল রে। কেউ আমারে পানি দে রে, তাই ডুবে মরার জন্য না, খাবো। অনু কথাটা বলে মুখ টিপে হাসতে লাগলো। নেহা বুঝে গেছে এখন অনুকে না থামালে খেপিয়েই মারবে, তাই প্রসঙ্গ ঘোরাতে নেহা বলে, দেখ ফজলামো রাখ, এখন বল, তুই তো দেখেছিলি আমাকে রতন চাচা সেদিন অজ্ঞান অবস্থায় রেখে গিয়েছিল, তাহলে তুই কেন বলিস না এই বাড়িতে এই কথা? তার আগে বল তোর সাথে কি হয়েছিল। আমি তো ভেবেছি তোর সাথে ওই জানোয়ারগুলো কি না কি করেছে, আর তুই তা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছিস। অনু, থাপড়িয়ে না তোর গাল লাল করে দিব। কি করবে ওরা? তুই আদব কোথাকার। শোন, ওদের এত সাহস নেই আমাকে কিছু করার। অবশ্য ওরা আমাকে খারাপ কিছু করার জন্য তুলে নিয়ে গিয়েছিল। যখন নিয়ে যাচ্ছিল তখনই কেউ একজন এসে আমাকে ওদের থেকে বাঁচায়, আর আমার সামনে সেই লোকটা মুজিবকে গুলি করে মেরে দেয়। মুজিবের লাশ আর রক্ত দেখেই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর যখন জ্ঞান ফেরে নিজেকে নিজের বাড়িতেই দেখি। ও, আর আমি এসবের ভয়ে কাউকে কিচ্ছু বলিনি। তবে যখন তোকে ফেলে চলে যাচ্ছিল আমি দৌড়ে তোর কাছে যেয়ে চিৎকার করি, সবাই আসে, আর সবাই আসতেই আমি বলি তুই কি দেখে জোরে চিৎকার করে অজ্ঞান হয়েছিস। সবাই ভেবেছে তুই ভূত দেখে এমন করে পড়ে গিয়েছিস। দুজনে আরও কিছুক্ষণ নিলয় আর রিশাদকে নিয়ে কথা বলে, হাসাহাসি করে। দুজন মেয়ে দুটো ইনোসেন্ট ছেলেদের নিয়ে রঙিন স্বপ্ন বোনার অপেক্ষাতে বিভোর হয়ে হাসাহাসি করছে। আর ওদিকে নিলয়ের মুখে কাপড় খুলতেই অর্ক চেয়ারের পেছনে ছুঁড়ে ফেলে দেয়। পুরো শরীর অর্কের কাঁপতে থাকে। হাতের কাঁপুনি কখন যে মাটিতে পিস্তল পড়ে গেছে তা অর্ক খেয়াল করেনি। সবার সামনে অর্ক নিলয়ের সামনে হাঁটু মুড়ে বসে হাত জোর করে কিছু বলতে যাবে, তখনই আরাপ দৌড়ে সে পিস্তল হাতে তুলে নেয়। অর্ক ভাইয়া, এসব কি করছো তুমি? এমন করে হাত জড়ো করে বসে রইলে কেন? মারো ওকে, এখনই মেরে শেষ করে দাও তুমি। অর্কের ইশারাতে সজীব গিয়ে আরাফের গালে কষে চর দেয়, আর বাকি সবাই অর্কের পেছনে এসে অর্কের মতো করে বসে মাথা নিচু করে নেয়। অর্ক আরাফের দিকে তাকিয়ে বলে, শালা তুই এ কাকে তুলে এনেছিস? কেন ভাই, এই তো আমার শত্রু, একেই তো মারার জন্য ডাকলাম। অর্ক দৌড়ে গিয়ে আরাফের গালে আরো দুটো চর দেয়,
তারপর ছুটে এসে নিলয়ের সামনে আবার আগের মতো বসে হাত জোর করে বলে, হারামি কুত্তা শুয়োর, একে চিনিস তুই? ইনি তোর সাথে শত্রুতা করবে বল? তোর মতো মানুষের সাথে ইনি কথা বলেছে, এটাই তো অনেক। আর ইনি যেচে পড়ে কারোর সাথে শত্রু এবং বন্ধু করে না। আরে ভাই, তুমি ওর জন্য আমাকে মারলে কেন? ওকে ও সময় আছে, এখনো মাফ চেয়ে নে, না হলে আমি কিন্তু তোকে বাঁচাতে পারবো না। ভাই ও ছোট, ওকে প্লিজ মাফ করে দাও, ও তোমাকে চিনতে পারেনি। ভাই ওকে আরে শালা, ওনার নাম নিলয়। তুই নিলয় ভাইকে তুলে এনেছিস, রাস্তায় তোর লাশ পড়ে থাকেনি বলে তোর ভাগ্যটা অনেক ভালো দেখছি। বাইরে যা, যে দেখবি তোর আর আমার পুরো বাড়িটাই স্নাইপার দিয়ে ঘেরা আছে। যদি ইনি বেঁচে না ফেরে, আমাদের আর নিঃশ্বাস নেওয়ার সুযোগ থাকবে না। আরে ভাই, ওর নাম নিলয় তো আমি জানি। আরে গাধা, ইনি এই দেশের টপ মাস্তান অফ দ্য রকস্টার, দ্য ডেঞ্জারাস বয়েজ গ্যাং এর লিডার। আরাব ছুটে এসে অর্কের পাশে এসে বসে পড়ে। সাফি দৌড়ে শাটার খোলার চেষ্টা করে আর সোহাগ জানলার কাছে চাবি খোঁজার চেষ্টা করে, কিন্তু ওরা ব্যর্থ হয়ে দৌড়ে অর্কের পেছনে এসে হাত জোর করে বসে। আরাব বলতে থাকে, ভাইয়া আমি সরি ভাইয়া, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি ভাইয়া, প্লিজ ভাইয়া আমাকে মাফ করে দিন ভাইয়া। আরাব কথা শেষ হতেই রিশাদ ধীরে ধীরে মুখ থেকে কাপড় তোলে। অর্ক আরো অবাক হয়ে তাকিয়ে থাকে সেদিকে। আরাবদের দিকে তাকিয়ে গালি দিয়ে বলে, আরে আরাফ, তুই করছিস কি? পুরো ডেঞ্জার বয়েজ গ্যাং এর মেন লিডারকে ধরে নিয়ে এসেছিস, তুই বেঁচে আছিস কি করে? ভাই ওরা ছোট, ওরা ভুল করে ফেলেছে, আপনারা মাফ করে দিন প্লিজ, ওরা আর কখনোই এমন করবে না। নিলয় মাথা নিচু করে বসেই থাকে। এখনো অব্দি সে কোনো কথাই বলেনি, কেবল সবকিছু মাথা নিচু করে শুনেই চলেছে। আর এদিকে রিশাদ নিচে পড়ে থাকা পিস্তলটি হাতে নেয়। তারপর নিলয়ের ফোনটা অনেকক্ষণ হলো বাজছে, কিন্তু কেউ ফোন তুলছে না। রাফিন সাহেব কয়েকবার গাড়ি থেকে নেমে বাড়ির সামনে পায়চাটিও করে নিল, কিন্তু কারো কোনো প্রকার দেখা নেই। অবশ্য এত রাতে নিলয়রা ঘুমিয়েও পড়তে পারে ভেবে রাফিন খুব একটা চিন্তিত না। তবে নিলয়দের সাথে তার দেখা করার খুব দরকার, তাই এই রাত 12টার সময় কখনোই নিলয়দের সাথে রাফিন দেখা করতে আসতো না। রাফিন পকেট থেকে ফোন বের করে আবার কল দিল, কিন্তু সেই আগের মতো করে বেরিয়ে চলেছে। না, আর সহ্য করতে পারছি না, যাই হওয়ার হবে, এবার বাড়িতে ঢুকে পড়ব। রাফিন কথাটা ভাবতে ভাবতেই মেন গেটে গিয়ে হাত লাগাতে গেটের দরজা খুলে গেল। রাফিন একটু অবাক হয়, কারণ এত রাতে মেন গেটের দরজা আধা খোলা আছে। রাফিন এতক্ষণ কিছুই খেয়াল করেনি। আচ্ছা, চোর আসছে নাকি? রাফিন কথাটা ভাবতে ভাবতে বাইরে সিঁড়ি দিয়ে বেয়ে নিলয়দের ফ্ল্যাটে গেল। দূর থেকে নিলয়দের রুম থেকে বাইরে আলো আসতে লাগলো, দরজাও খোলা। এটা নিশ্চয়ই কোনো চোরের কাজ, শালা এত রাতে চুরি করতে এসেছে, আজ ওর ব্যবস্থা হবে। রাফিন কথাটা বিড়বিড় করে বলে ধীর পায়ে এগিয়ে যেতে থাকে। দরজার কাছে আসতে দেখে সবকিছু ঠিকঠাক, আলো জ্বলছে একটা, টেবিলে বই মেলা আছে, নিলয়ের ফোন বিছানাতে পড়ে আছে। রাফিন কিছুটা জোরে শব্দ করে ডাকে, নিলয়, নিলয়, রিশাদ, কোথায় তোমরা? কেউ কি বাড়িতে নাই? কেউ আছো? রাফিনের কোনো প্রশ্নের উত্তর সে পায় না। পুরো রুমে আনাচে কানাচে সব জায়গায় সে খোঁজ করলো, কিন্তু কাউকে সে দেখতে পেল না। যখন বের হয়ে আসবে তখনই রাফিন দরজার সামনে অনেকগুলো পায়ের ছাপ। ধুলোজামা পায়ের ছাপগুলো দেখে রাফিন ঘাবড়ে যায়। দ্রুত হেঁটে সে নিচে চলে আসে। নিচে আসতেই চায়ের দোকানে থাকা সেই বয়স্ক লোকটার সাথে রাফিনের দেখা হয়। রাফিন বলে, আচ্ছা চাচা, নিলয় আর রিশাদকে তো দেখছি না, ওরা কই? আপনি কে? আমি রাফিন, থানার সাব ইন্সপেক্টর। ও, তাহলে আপনাকে বলা যায়, কয়েকজন ওনাদের বসের ছেলে এসে ওকে তুলে নিয়ে গেছে। আমি যখন বাইরে আসছিলাম প্রকৃতির কাজে, তখন দেখি ওদেরকে কালো কাপড় পরিয়ে সে সোজা একটা গাড়ি নিয়ে চলে গেছে। কি? আপনি কিছু বলেননি কেন এতক্ষণ? আসলে মাঝে মাঝে দেখি ওরা রাতে বের হয়, তাই ভাবলাম হয়তো প্রতিদিনের মতো আজও তারা বের হয়েছে। ও শিট, ধন্যবাদ। রাফিন গাড়ি চালিয়ে সেদিকে যেতে থাকে। পকেট থেকে ফোন বের করে আগে বাড়িতে কল দেয়। রাফিনের বউ রুহি ফোন রিসিভ করতেই রাফিন বলে, আজ হয়তো বাড়িতে আসতে অনেক দেরি হয়ে যাবে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো,
খুব বড় একটা কেস এসে গেছে, রাখি। রাফিন তাড়াতাড়ি ফোন কেটে দেয়। রুহি একটি চিন্তিত হলেও কিছু মনে করে না, কারণ সে জানে পুলিশের চাকরি কখন কি ঘটে তা আগে থেকে জানা যায় না। তবে রুহি স্পষ্ট বুঝতে পারে রাফিনের কণ্ঠে অনেক বেশি উৎকণ্ঠা। রাফিন থানাতে ফোন করে। রিং হতেই রাফিন বলে, তাড়াতাড়ি নাম্বার রোডে গাড়ি নিয়ে তোমরা যারা আছো এখন সবাই চলে আসো, জলদি। রাফিন গাড়ি চালাতে থাকে। চারপাশটা যেন কেমন লাগছে তার। রাফিন একেবারে শিওর আজ রাতে নিলয় আর রিশাদকে মারা হবে, খুন করা হবে। আর ওদেরকে যারা তুলে নিয়ে গেছে তারা আরাফ। রাফিন সব কিছুই বুঝতে পেরেছে। মনে মনে ওদেরকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে, কিন্তু কোথায় নিয়ে গেছে ওদেরকে রাফিন তা জানে না। কিছুদিন যাওয়ার থানা থেকে আসা কয়েকজন পুলিশ রাফিনের সাথে যোগাযোগ দেয়। রাফিন আরাফদের সহপাঠীদের সাথে যোগাযোগ করে। তারপর, ভাই মাপ চাওয়ার কি আছে, আমরা এখানে 15 জন আছি আর ওরা 2 জন, এখনই ওদেরকে মেরে ফেলি। সাফিন উঠে দাঁড়িয়ে কথাটা বলল। নিলয় মাথা নিচু করে বসেই থাকে। এখনও অবধি সে কোনো কথাই বলেনি, কেবল সব কিছু মাথা নিচু করে শুনেই চলেছে। অর্ক সাফিনকে কিছু বলতে যাবে তার আগেই রিশাদ নিচে পড়ে থাকা পিস্তলটি হাতে নেয়। তারপর ট্রিগার টেনে শার্ট করে একটা গুলি চালায়। কেবল গুলি চলা আর চিৎকার করার শব্দ ছাড়া আর কিছু শোনা যায়নি। দম করে সাফিনের বডি নিচে পড়ে গেল। রিশাদের চালানো গুলি সাফিনের কপাল ভেদ করে সোজা পেছনের দেওয়ালে গিয়ে লাগে। তারপর আরও একটি গুলির শব্দ শোনা যায়, তবে সেটা আরাম বা সাফিনের গায়ে লাগে না। সেই গুলিটা গিয়ে লাগে সোজা সোহাগের বুকে। সোহাগও নিচে লুটিয়ে পড়ে। তারপর সব কিছু যেন নীরব হয়ে যায়, কারো মুখে কোনো কথা নেই। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়, চেয়ার টেনে বসেও বাম পায়ের ওপর ডান পা তুলে বসে সবার দিকে তাকায়। সবাই ওর দিকে হা হয়ে তাকিয়ে আছে। টেবিলে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটি সিগারেট বের করে জ্বালায়। তারপর ধোঁয়াগুলো উপরে ছেড়ে দিয়ে বিদঘুটে এক হাসি দেয়। অর্ক ভালো করে জানে নিলয়ের এই সিচুয়েশনে হাসি দেওয়াটা ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি করবে। রিশাদ উঠে টেবিলের ওপরে বসে পড়ে। তারপর ড্রিঙ্কসের বোতল নিয়ে ঢকঢক করে গ্লাসে ঢেলে খেয়ে নেয়। নিলয় বাম হাতে জ্বলন্ত সিগারেট ধরে ডান হাতে রিশাদের হাত থেকে পিস্তল নিয়ে সোজা আরাফের কপালে তাক করে ধরে। অর্ক প্রায় কান্না করতে করতে বলে, ভাই ও ছোট, ওকে প্লিজ ছেড়ে দিন, ও আপনাকে চিনতে পারেনি। ভাইয়া আমাকে প্লিজ মাফ করে দিন, আর কখনো আমি এমন করব না ভাইয়া, আর কখনো এমন করব না। আরাফের কথা শেষ হতে নিলয় গুলি চালিয়ে দেয়, তবে আরাফের কপালে নয়, আরাফের বাম হাতের কবজিতে গুলি করে। আরাফ উল্টে পড়ে যায়, যন্ত্রণায় চিৎকার দিয়ে ওঠে। সাফিনের লাশের ওপর হুমড়ি খেয়ে পড়ে আরাফ। ওদের দুজনের লাল তাজা রক্ত চারপাশ যেন কেমন অন্যরকম পরিবেশ তৈরি করেছে। বদ্ধ করে হলুদ লাইটে রঙে লাল তাজা রক্ত যেন ভয়ঙ্কর রং ধারণ করেছে। কেউ কোনো কথাই বলছে না, কেবল শোনা যাচ্ছে আ আ ও আত্মচিৎকার। ডান হাত দিয়ে বাম হাতের ক্ষতকে চেপে ধরে মাটিতে মুখ দিয়ে আরাফ চিৎকার করছে। ও চিৎকারে যেন বদ্ধ পরিবেশটা বেশ আত্মনিহিত ভয়ঙ্কর গোত্র গড়ে তুলেছে। চারপাশ যেন মনে হচ্ছে অনবর্ধিত এক বিশাল থমথমে গোলকৃত শৈলবিক বিমানান, সবটা যেন বিশাল এক অনাদিত পরিবেশ। অর্ক কোনো কথাই বলছে না, কারণ অর্ক ভালো করেই জানে এখন যদি সে কোনো কথা বলে তাহলে তাকেও এভাবে পড়ে থাকতে হবে। তাই মাথাটা নিচু করে আরাফের দিকে তাকিয়ে থাকা ছাড়া তার কিছুই করার নেই। নীলয়ের বাম হাতে থাকা সিগারেট অনেক আগেই নিজে থেকে নিভে গেছে। টেবিলে সনাকীর্ণভাবে পড়ে থাকা সিগারেটের প্যাকেট থেকে আরও একটি সিগারেট বের করে জ্বালায়। কয়েক টান দিয়ে অর্কের দিকে তাকিয়ে বলে, আমি চাইলে এখনই ওকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি দুর্বলদেরকে কখনোই মানি না। ওকে নিয়ে চলে যাওয়ার আর এই রাতের কথা আজকের পর থেকে সবাই ভুলে যাবে। আচ্ছা ভাই, কিন্তু আপনি ঢাকাতে কবে এসেছেন? সেটা এখন তোর জানতে হবে না, যা বললাম তা কর, না হলে। অর্ক আর কোনো কথাই বলে না। আরাফকে তুলে নিয়ে চলে যাওয়ার সময় নিলয় পিছন থেকে ডাক দেয়, ওই আরাপ। আরাফের প্রচণ্ড রকম ব্লিডিং হতে থাকে। বহু কষ্টে মাথা ঘুরে নিলয়ের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। নিলয় মুচকে এসে বলে, ভয় পেয়েছিস? আরাফ কোনো রকমে মাথা ঝাঁকায়। নিলয় উচ্চস্বরে হেসে ওঠে, হাসি থামিয়ে বলে, ভয় ভয় পা ভালো। কাল থেকে তোকে কি বলবো রে, আপনি নাকি তুই?
অর্ক কথাটা বলেই কোমর থেকে পিস্তল বের করে শাটারে তালা দিয়ে রাখা তালাতে গুলি করে। তালা খুলে যায়। শাটার টেনে ওরা চলে যায়। নিলয় আর রিশাদ সেখানেই বসে আছে। রিশাদ নিলয়ের দিকে মাতাল অবস্থায় তাকিয়ে বলল, ওই অর্ক, জি ভাই। তোর ভাই যেন কি বলছিল সকালে এসে লাশের চিন পরিষ্কার করে দেবে। কাল সকালে আমরা আবার আসব এখানে, তবে এই দুটো কুত্তার বাচ্চার লাশ যেন এখানে না থাকে, এমনকি কোনো প্রকার চিহ্ন যেন না থাকে, তাহলে কিন্তু। আমি জানি ভাই, আমি তো আপনাদের গ্যাংয়েরই। তাহলে চিন্তা করছেন কেন? সব ঠিক হয়ে যাবে। রিশাদ থামে। নিলয় এক মনে সিগারেট খেয়েই যাচ্ছে। ডান হাতে এখনও পিস্তল রাখা। ট্রিগারে চাপ দিয়ে বাম হাত দিয়ে সিগারেট টেনেই চলেছে। রিশাদ উদাস হয়ে বসে আছে মাথার উপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে। নিলয়ের মাকে সে মা বলে ডাকত, কারণ রিশাদের নিলয় আর নিলয়ের পরিবার ছাড়া কেউ ছিল না। এই কারণে ছোট থেকে নিলয়ের মায়ের কাছে নিলয়ের মতোই আদর পেয়ে এসেছে। রিশাদ ঘাড় ঘুরে নিলয়ের দিকে তাকায়। সে এক মনে সামনের দিকে তাকিয়ে সিগারেট টেনে চলেছে। রিশাদ সোজা হয়ে নিলয়ের হাত থেকে সিগারেট কেটে নেয়। নিলয় জানে রিশাদ সিগারেট ছুঁড়ে ফেলবে, কিন্তু না। রিশাদ নিলয়কে একটু অবাক করে দিয়ে সিগারেট টানতে থাকে। নিলয় রিশাদের দিকে তাকায় আর রিশাদ তাকায় নিলয়ের দিকে। দুজন কিছুক্ষণ চুপ হয়ে তাকিয়ে থেকে জোরে হেসে ওঠে। তারপর নিলয় আগে আর রিশাদ পেছনে ঢুলতে ঢুলতে আসছে। রাত তখন 1টা বেজে কয়েক মিনিট হয়েছে। পিচঢালা রাস্তায় অনেক দূর অবধি ল্যাম্পপোস্টের আলো, আর মাঝে মাঝে বড় ট্রাক ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। রিশাদ মাঝে মাঝে একাই বকে যাচ্ছে। নিলয় কোনো কথাই বলছে না। দুই পকেটে হাত গুজে নীরব হয়ে ছোট ছোট পা ফেলে এগিয়ে যাচ্ছে। আরাবদের বাড়ি পেছনে ফেলে এসেছে, খুব একটা দূরে নয়। এখনও আরাবদের বাড়ির মেন গেটের বড় টিউবলাইটটা জ্বলছে, সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। তবে বাড়ি থেকে অনেক লোকের চিৎকার চেঁচামেচি এখনও শোনা যাচ্ছে, কারণ আদরের ছেলে আরাব আহত হয়ে বাড়িতে এসেছে। সবাই তো চিৎকারে টেনশন করবেই, স্বাভাবিক। নিলয় আর রিশাদ হাঁটছে। মাঝে মাঝে দুজন উচ্চস্বরে হাসছে, আবার চুপ হয়ে হাঁটতে ব্যস্ত হয়ে যাচ্ছে। আবার মাঝে মাঝে রাস্তার পাশে বসে দুজনে গল্প করে নিচ্ছে। দোস্ত, চেয়েছিলাম আর কাউকে খুন করব না, তোকেও এ পথ থেকে সরিয়ে আনবো। মায়ের কথা আজও যেন কানে এসে বাজছে রে। এভাবেই কিছুটা দূর যাওয়ার পর তারা দেখতে পায় দুটো গাড়ি ঠিক তাদের সোজা করে সামনে আসছে। গাড়ির আলো নিলয়ের চোখে লাগছে বেশ বড় করে। নিলয় থেমে যায়। রিশাদ ঠুলতে ঠুলতে নিলয়ের কাছে আসে। কাছে এসে নিলয়ের কাঁধে হাত রেখে জড়ানো গলায় বলে, ভাই, আবার কি খুন করতে হবে? তোর ভালো আর হব না। এরা আবার কারারে? চুপ থাক, আগে দেখি তো। চোখে লাইট লাগার হলে কিছুই তো আন্দাজ করতে পারছি না। নিলয় আর রিশাদ দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছে। গাড়ি এসে দুজনের সামনে ডান দিকে ঘুরে পার্ক করে। সাথে সাথে রাফিন সহ আরও কয়েকজন পুলিশ নিলয়দের সামনে এসে দাঁড়ায়। নিলয় বেশ খানিকটা ঘাবড়ে যায়। রিশাদের ড্রিঙ্কসের নেশা ওদের দেখেই কখন যে উড়ে গেছে রিশাদরা টেরও পায়নি। রাফিন দৌড়ে এসে নিলয়দের সামনে এসে দাঁড়ায়। নিলয় খেয়াল করে পুলিশের গাড়ি থেকে আরও দুজন নামে। সেই দুজনকে দেখে নিলয় আর রিশাদ চোখ বড় বড় করে তাকায় সেদিকে। রাফিনের পেছনে নেহা আর অনু এসে দাঁড়িয়েছে, কিন্তু ওরা দুজন এখানে কেন? নিলয়ের চোখে মুখে এক বৃহৎ দুশ্চিন্তার ছাপ। ওদের দুজনকে রাফিনের সাথে দেখে নিলয় অনেক বেশি ঘাবড়ে যায়। রিশাদ চোখই তুলতে পারে না অনুর দিকে তাকানোর ভয়ে। তোমরা ঠিক আছো? তোমাদের টেনশনে সারা শহরের সব জায়গায় খুঁজে বেরিয়েছি। শেষে ভাবলাম আরাবদের বাড়িতে হয়তো তোমাদের খোঁজ পাবো, আর পেয়েও গেলাম। তোমরা ঠিক আছো তো? রাফিন এক নাকারে কথাগুলো বলে চলে। নিলয় আর রিশাদ মাঝে মাঝে নেহা আর অনুর দিকে তাকাচ্ছে, আরেকবার রাফিনের দিকে তাকাচ্ছে। তিনজনের চোখে মুখে নিলয়দের প্রতি যে চিন্তা তা বেশ বুঝতে পারছে এরা দুজন। রাফিন ওদের মুখে রক্তের দাগ, ঠোঁট ফেটে বের হওয়া রক্ত এখনো জমে আছে মুখে। রাফিন বুঝে নিয়েছে আরাফ এদেরকে মেরেছে। তাই রাফিন বলে, আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম, সেখানে তোমাদের না পেয়ে দোকানদার চাচা বলল তোমাদেরকে কারা কালো কাপড় পরিয়ে তুলে নিয়ে গেছে। তোমাদের মতো সাদাসিধে ছেলেদের আরাব ছাড়া আর কে শত্রু থাকতে পারে? তাই সন্দেহের বর্ষে ওর বন্ধুদেরকেও জিজ্ঞাসা করি এবং শেষমেশ জানতে পারি তোমাদেরকে ওরা দুজন খুন করার প্ল্যান করে
সব জায়গায় খোঁজা বাদ রাখিনি, এমনকি নেহা আর অনুদের বাসায় যেও জিজ্ঞাসাবাদ করি। তোমাদের কথা বলতেই ওরাও আমার সাথে এখানে চলে আসে। তোমাদের খুঁজতে খুঁজতে আরবদের বাড়ির রাস্তায় আসলাম এবং তোমাদের পেয়েও গেলাম। চলো এখনই আরবদের বাসার বিষয়টা ওদের বাড়ির লোকদেরকে জানাতে হবে, না হলে ওরা আরও পার পেয়ে যাবে। চলো তোমরা আমার সাথে। স্যার, তার আর দরকার নেই, আমরা ওদের। রিশাদের পায়ে জোরে এক পাড়া দেয়। রিশাদ বুঝতে পেরে কথাটা ঘুরিয়ে বলে, না মানে স্যার, আমাদেরকে ওরা কয়েকটা চড় দিয়ে বুঝিয়েছে যেন আমরা আর ভার্সিটিতে না যাই। আমরা না করে দিয়েছি, আমরা আর যাব না। কেন যাবে না? দিন দিন ওদের অন্যায় কাজ বেড়েই চলেছে। চলো তোমাদের সামনেই ওদের অ্যারেস্ট করব। স্যার, ওরা আমাদের আর কিছু বলবে না। আমাদেরকে মারতে নিয়ে গেছিল ঠিকই, কিন্তু হুট করে কোথা থেকে ওই যে আপনাকে যারা বাঁচিয়েছিল তারা এসে আমাদেরও বাঁচিয়েছে। মানে? জি স্যার। ডেঞ্জার ভয়েস? তাহলে কি ওরা আবার ফিরে এসেছে? আমার মনে হয় ওরা মানুষদেরকে বাঁচানোর জন্যই ফিরে এসেছে। জি স্যার, কিন্তু আমাদের সামনে ওরা শাফিন আর সোহাগকে মেরে ফেলে আর আরবকেও মারতে চায়, কিন্তু ওর হাতে গুলি লাগে। সিচুয়েশন এমন ছিল, পরে আরবকে আর মারা যায়নি, তাই আরব প্রাণ নিয়ে পালায় আর আমরাও পালাই। দেখেন তো স্যার, আমাদের মুখে সিগারেট আর মদের গন্ধ পাওয়া যাচ্ছে নাকি? রাফিন গন্ধ পেয়ে বলল, তা পাচ্ছি। আরবরা আমাদের জোর করে এসে খাইয়ে দিয়েছে, তবে ওরা আর কিছু বলবে না স্যার, ওরা ওদের শিক্ষা দিয়ে চলে গেছে। রাফিন কেমন যেন উসখুস করতে লাগলো। ও ঠিক কি বলবে বুঝতে পারছে না। তবে যা হয়েছে এতে রাফিন পরে কিছুই করতে পারবে না। তবে তদন্ত তো করতেই হবে, তাই মনে মনে ভেবেই নিয়েছে কাল সকালে আরবদের বাড়িতে এসে সবটা জানার চেষ্টা করবে। অনু ধীর পায়ে রিশাদের কাছে আসে। অনুর চোখে পানি, রিশাদ স্পষ্ট তা দেখতে পায়। অনু রিশাদের কাটা গালে হাত দিয়ে কিছুক্ষণ চেয়ে থেকে জড়িয়ে ধরে। রাফি, নিলয়, নেহা আর বাকি পুলিশরাও এত রাতে দুজন কপতি সবার সামনে এমন করবে কেউ তা আশা করেনি। অনু জড়িয়ে ধরেই কান্না করতে করতে বলল, তোমার তো এত কিছু হয়ে গেছে, একবারও আমাকে কেন কিছু বলনি? আমাকে কি পরপর মনে হয় তোমার? তোমার কিছু হলে আমার কি হবে বলো? তোমাকে যে বড্ড ভালোবাসি। নিলয় হাবার মতো তাকায় রিশাদের দিকে, আরেকবার আর চোখে তাকায় নেহার দিকে। নেহা নিলয়ের দিকেই তাকিয়ে আছে, নিলয় তাকায় সেদিকে। দুজনের মধ্যে চোখে চোখে কথা হচ্ছে। নিলয় মনে মনে বলেই ফেলে, ইস, এমনটা যদি এই মেয়েটা করতো, কিন্তু পোড়া কপাল, কিছু জুটবে না। আর এদিকে নেহা ভাবছে, গাধা ছেলেটা কবে যে বুঝবে তাকে কেউ একজন ভালোবাসে। রাফিন চারজনের দিকে তাকায়। রিশাদ আর অনু এখনো একে অন্যকে জড়িয়ে আছে এবং নিলয় আর নেহা দুজনে চোখে চোখে কথা বলছে। রাফিন কেসে উঠে বলল, হয়েছে হয়েছে, এটা কোনো প্রেম করার জায়গা না, এখন বাসায় চলো সব। সবাই লজ্জা পেয়ে মুচকি হাসতে থাকে। রাফিন নেহা আর অনুকে নিয়ে গাড়িতে ওঠে। রিশাদ আর নিলয় সবার পেছনে গাড়ির কাছে যেতে থাকে। রিশাদ নিলয়ের কানের কাছে মুখ নিয়ে বললে, তুই তো সব সত্যিটাই বলে দিয়েছিস, এখন ভয় হচ্ছে রাফিন যদি তদন্ত করে। গাধা, রাজনীতি আর মস্তানি দুটো করতে শক্তি আর বুদ্ধির দুটোই দরকার হয়। মাস্তানিতে তোর বুদ্ধি তো আছেই, কিন্তু কখন যে কি করিস কিছুই বুঝতে পারি না। ওরা দুজনের গাড়িতে গিয়ে বসে। নেহার পাশে নিলয় আর রিশাদের পাশে অনু। অনু রিশাদের কাঁধে মাথা রেখে শুয়ে আছে আর নিলয় কাচুমাচু হয়ে বসে আছে। গাড়ি চলতে থাকে। একসময় নেহা আস্তে গলায় জিজ্ঞাসা করে, কেমন আছো তুমি? ভালো, তুমি? এখন ভালো, আগে টেনশনে ছিলাম। কেন? তুমি বুঝবে না। আমি তো খুব ভালো স্টুডেন্ট, বুঝে একটু বললেই তো বুঝে যাব। আচ্ছা, তোমাকে ওরা ধরে নিয়ে গিয়েছিল, তুমি কিছু বলনি? আমি কি বলবো? তোমার গভীর চোখ দেখলে তোমাকে অন্যরকম লাগে। কিরকম? এই যে তুমি অনেক ভয়ঙ্কর, কিন্তু চেহারাতে তোমার চোখের দৃষ্টির কোনোই মিল নেই। ভয়ঙ্কর? আর আমি ছোট্ট থেকে কেউ মারলে আমি কান্না করতে করতে বাড়ি চলে আসি। তুমি অনেক ভালো নিলয়। দুজনে পিটপিট করে গল্প করে গন্তব্য পর্যন্ত। নিলয় আর রিশাদকে নামিয়ে রাফিন, অনু আর নেহা চলে যায়। দুজনে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। নিলয় বলে,
কিরে, অনুর বোন নেহা আমাকে বলিস না কেন? আমি তো ভাবতাম তুই জানতিস। বাদ দে, তুই যে ড্রিঙ্কস করলি তা মাতলামো করলি না কেন? ওদের দেখে টাল সব সামলে নিয়েছিলাম, কিন্তু তুই বিষয়টা যেভাবে হ্যান্ডেল করলি তবুও কেমন যেন ভয় করছে। কিসের ভয়? আমি আছি না। নিলয় আর কিছু বলে না, চলে যায়। রিশাদ হাসতে থাকে। মনে পড়ে ওর সেই দিনের কথা, যেদিন রিশাদকে ওরা মারছিল। 10 বছর আগের কথা রিশাদকে আবারও ভাবিয়ে তোলে। রুদ্র নামের একটা মাস্তান যখন রিশাদের বোনকে ধর্ষণ করে, তখন রিশাদ পুলিশদের শরণাপন্ন হলেও কেউ তাকে সাহায্য করেনি। রিশাদের বোন রুষা সেদিন আত্মহত্যা করে। রিশাদ পুলিশদের কাছে রুদ্রের নামে কেস করলেও কেউ সাহায্য করেনি। রুদ্রের লোকেরা রিশাদকে তুলে নিয়ে যায় আর চরমভাবে মারতে থাকে। সেদিন নিলয় গিয়ে তাকে বাঁচায়। রিশাদ ভয় পেয়েছিল। সেদিন নিলয় ওর মাথায় হাত রেখে বলেছিল, চিন্তা করিস না, আমি আছি তো। আরাফের বাড়িতে বেশ হইচই শোনা যাচ্ছে। আরাফ আরও 2জন পুলিশ সহ আরাফদের বাড়ির সামনে এসে দাঁড়ায়। সবাই বাড়ির মধ্য থেকে হইচই করছে। বোঝাই যাচ্ছে তারা রাত থেকে ঘুমায়নি। রাফিন ধীর পায়ে এগিয়ে যায়। বাড়ির কাছে আসতেই অর্ক রাফিনকে দেখে ভেতরে চলে যায়। রাফিনকে দেখে আরাফদের বাড়ির সবাই চুপ হয়ে যায়। তবে রাফিন প্রবেশ করার আগে শুনতে পায়, আরাফ, তোকে যে মেরেছে তাকে তো মেরেই ফেলবো, শুধু নামটা বল, দেখিয়ে দে আমাদের। তোকে মারে তার বুকের পাটা আছে দেখছি। রাফিন দেখে কথাটি আরাফের চাচাই বলেছে। বড় রাজনীতিবিদ উনি। রাফিনকে দেখে সবাই চুপ হলেও উনি ঠিকই ওনার রাগ প্রকাশের মাধ্যম হিসেবে বকেই যাচ্ছে। কিছু মানুষ আছে যারা বকার মাধ্যমে রাগ নিবারণ করে। উনিও তেমনি এমন লোক। ওনার কথা শুনে বোঝাই যাচ্ছে উনি কাল রাতে আসতে ঘটনাস্থলে ছিলেন না, আজ সকালে এসেছেন হয়তো, না হলে এই রকম কথা তিনি বলতেন না। রাফিনকে দেখে আরাফের চাচা মিস্টার আদিল সাহেব বললেন, এই যে রাফিন, কি ডিউটি করো হ্যাঁ? আমার ছেলেদের মেরে যায়। আরও খানিকটা সময় ধরে তিনি বকবক করে রাফিন সবাইকে বলে, আচ্ছা, আমি কি একবার আরাফের সাথে কথা বলতে পারি আলাদা? আলাদা কেন? সবার সামনে বলো। খুবই জরুরি কথা, প্লিজ। আচ্ছা, আরাফকে নিয়ে ওর রুমে যাও। আরাফকে নিয়ে রাফিন রুমে আসে। 5 তলা বাড়ির ওপর তলাতে আরাফ থাকে। কোনার একটি রুম ওর। বাম হাত পুরো বুক নিয়ে ব্যান্ডেজ করা। আরাফদের বাড়ির পেছনে একটি বড় সুইমিং পুল। ওর রুমের সাথে একটি অ্যাটাচ বেলকনি। সেই বেলকনিতে টেবিল সহ চেয়ার পাতা। আরাফ সেই চেয়ারে গিয়ে বসে। রাফিনও গিয়ে সেখানে বসে। বেলকনি থেকে সুইমিং পুলের নীলচে পানি স্পষ্ট দেখা যায়। রাফিন সেদিকে তাকালো, তারপর বলল, কেমন আছো এখন? আরাফ কোনো কথাই বলে না, কেবল একটু মুচকি হাসে। রাফিন ওর হাসির কারণ কিছুটা হলেও বুঝতে পারে, তবুও হাসির কারণ জানতে না চেয়ে বললে, কেমন আছো সেটা আগে বলো। অনেক রাগ জমে আছে আপাতত। যারা তোমাকে মেরেছে? 2 কাপ কফি নিয়ে হাজির বাড়ির কাজের মেয়েটা। কখন কফি অর্ডার করা হলো রাফিন জানে না। আসলে বড়লোকের ব্যাপার বলে কথা। আরাফ বলে, কফি খান স্যার। সবটাই বলো, কাল রাতে কি হয়েছে? আরাফ চমকে ওঠে। আরাফ ভয় পাচ্ছিল এই প্রশ্নটারই, কারণ আরাফ জানে না কি উত্তর দেবে সে। সে কি বলবে কাল রাতে তার সাথে কি কি হয়েছিল? আর যদি বলেও দেয় তাহলে বিপদ আছে। আর বিপদটা যে প্রথমেই অর্ক করবে ওদের ওপর, সেটা আরাফ ভালো করেই জানে। রাফিন আবারও প্রশ্ন করল, কি হলো বলো, কাল রাতে কি হয়েছিল?